সকলকে স্বাগত জানাচ্ছি। আমন ধানের বীজতলা তৈরি এবং বীজ বপনের কাজ চলছে। যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্রি ধান ৭৫। তো এই ধানটি বীজ তৈরির জন্য বীজতলায় ফেলা হচ্ছে, ফেলার কাজ চলছে। চলেন দেখে আসি। আমি আমার জমিতে অগ্রিম আমন ধান চাষ করব, যার ফলে আমি আমার বীজতলাতে আমন ধান ব্রি ধান ৭৫-এর বীজ ফেলছি, বপন করছি। এই যে আমার কার্য সহায়ক বীজ ফেলছে, চলেন দেখে আসি। দেখেন বীজতলায় কিভাবে ধানের বীজ বপন করতে হয়, ফেলতে হয়। এই যে এর মধ্যে ধান আছে, আস্তে আস্তে পানির উপরে ফেলা হচ্ছে ধান। যিনি বীজ ফেলছেন উনি আমার ক্ষেত খামার সব দেখাশোনা করে। ওনার নাম হচ্ছে কবিরাজ মুর্মু, ওনার বাবার নাম হচ্ছে চরণ মুর্মু। উনি আমার বীজতলা তৈরি থেকে শুরু করে ধানের বীজ জমিতে ফেলা পর্যন্ত সকল কাজই উনি করছেন। এই ধানের জাতটির নাম হচ্ছে ব্রি ধান ৭৫। তো এই ব্রি ধান ৭৫-এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটি ৩৩ শতকে ২০ থেকে ২২ মণ হয়। এটি অগ্রিম জাত। এটি বীজতলা থেকে মূল জমিতে রোপণ করলে ৮০ থেকে ৯০ দিনের মধ্যে এই ধান আসে। এটি অক্টোবর মাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে এই ধান কাটা পড়বে। তো এই ধান কেটে রবি শস্য সহজেই জমিতে রোপণ করা যায়, বিশেষ করে আলু, সরিষা, ভুট্টা। তো এই কারণে এই ধান চাষ করছি, বীজতলায় বীজ ফেলছি। এবং এই ধানের আরও কিছু বৈশিষ্ট্য হচ্ছে ধানের গাছ তুলনামূলক একটু খাটো হয়, যার কারণে ঝড় বৃষ্টি বাতাসে সহজে পড়ে যায় না, ফলন বেশি। এটি ধানটি দেখতেও সুন্দর, চিকন, লম্বা এবং এর ভাতও খুব সুমিষ্ট এবং বাজারে বেশ চাহিদা আছে। তো দেখেন, যারা জানেন না এবং যারা নতুন কৃষক বা চাষি হতে চান তাদের জন্য কিছু ইনফরমেশন দেই। এই ধান বীজতলায় বপনের জন্য প্রথমে ২ দিন এবং ২ রাত ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখতে হয় এবং ভিজানোর আগে ছত্রাকনাশক যেমন কার্বেন্ডাজিম, ম্যানকোজেব অথবা যে কোনো গ্রুপের ছত্রাকনাশক দিয়ে এটি ঠান্ডা পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, যাতে ছত্রাকমুক্ত হয় বীজটি। এরপর সেই পানি ফেলে দিয়ে আবার নতুন পানিতে এটি ২ দিন এবং ২ রাত ভিজিয়ে রাখতে হয় এবং তারপরে সে পানি থেকে উঠাতে হয়। উঠানোর পরে এটি বস্তাবন্দি করে আরও ১ অথবা ২ অথবা ৩ দিন রাখতে হয়। তারপরে এরকম গাছ বের হয়
গাছ বের হলে তারপরে বীজতলায় এভাবে ফেলতে হয়। তো যারা জানেন না এবং তাদের জন্য সরবরাহ করলাম ইনফরমেশনগুলি। এবং এটি পানির মধ্যে পড়ছে, দেখেন পানিতে এটি একদিন থাকবে, একদিন এক রাত থাকার পর এই বীজতলা থেকে এই পানিটি বের করে দিতে হবে। বের করে দিলে এই ধানগুলি গজিয়ে উঠবে, ছোট ছোট গাছ থেকে বড় গাছ। এবং এই ধান 75 এরা মূল জমিতে রোপণ করতে হবে চারার বয়স 25 দিনের মধ্যে, তাহলে ফলনটি ভালো হবে। এবং এটি একটু তুলনামূলক ঘন করে লাগাতে হয়, কারণ হচ্ছে ঘন করে লাগালে ফলন বেশি হয়। এবং 3টি 4টি করে চারা দিতে হয় প্রতি গোছায়। আর যদি বেশি দিনের চারা হয় তাহলে 5টি গোছা দিতে হয়। এই ধানটির রোগবালাই খুবই কম, তবে এই ধানটিতে একটু সুগন্ধ আছে। এই ধানটি হাতে নিয়ে একটু ঘ্রাণ নিলে বোঝা যায় যে এটি সুগন্ধযুক্ত ধান, যার কারণে এটি যখন ধানটি বের হয় একটু পোকার আক্রমণ বেশি হয় এই সুগন্ধ থাকার কারণে। তো সেই সময় একটু প্রতি সপ্তাহে 1 সপ্তাহ পর অথবা 10 দিন পর পর স্প্রে করলে সেটি রোধ করা সম্ভব হয়। আরও একটি সমস্যা আছে, সেটা হচ্ছে এটি যেহেতু অগ্রিম জাত, তো এই অগ্রিম জাতের ধানের একটি সমস্যা হচ্ছে আশেপাশের কোনো ধানই যখন থাকে না তখন এই ধানটি যখন বের হয় তো ইঁদুরের আক্রমণ হয়, তো এটিও প্রতিরোধ করতে হয়। এত কিছু সমস্যা থাকার পর এই ধানটি চাষ করার উদ্দেশ্য হচ্ছে এই ধান কেটে আমি অগ্রিম আলু লাগাবো অক্টোবরের 15-20 তারিখের মধ্যে। আল্লাহ যদি রহমত করে, বৃষ্টি যদি থেমে যায় বর্ষা শেষে, তো সব কিছু মিলে চিন্তা করে এই ধানটি এবার প্রথম এই ধানের বীজ বপন করছি, জমিতে বীজতলায় ফেলছি। বাংলাদেশের অর্থনীতি কৃষি প্রধান অর্থনীতি, প্রত্যক্ষ পরোক্ষভাবে এদেশের 80% লোক কৃষির সাথে জড়িত। কৃষি আমাকে ভীষণভাবে টানে, তো এই জন্য কৃষি স্বল্প পরিসরে করে থাকি, ভালো লাগে। মাঠে জমির মধ্যে দাঁড়ালে মনে হয় যে শান্তি লাগে, তো যার কারণে স্বল্প পরিসরে করছি, একদম ভালোবাসা থেকে করছি, ভালো লাগে যার কারণে করছি। আসলে পেশাদার কৃষক নয়, ভালো লাগা থেকে করা। দেখেন এই মাঠটি কিছুদিন আগেও ফসলে ভরপুর ছিল, ধানে ভরা ছিল এই মাঠটি। এখন মনে হচ্ছে এই জমিগুলি এতিম হয়ে গেছে, কারণ তাদের বুকে ফসল নেই। কৃষকেরা তাদের ফসলগুলি সংগ্রহ করে বাসায় নিয়ে গেছে, তো যার কারণে মাঠটি খালি খালি লাগছে। কিছুদিন পর আবার আমন ধান চাষ হবে, তখন আবার এই মাঠটি সবুজে ভরে উঠবে, তখন দেখতে বেশ ভালো লাগবে। ওটাই তো হলো।
তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালোর জন্য থাকবেন। ধন্যবাদ সকলকে।